হেই গাইস, সায়েন্টিফিক কোনো এক্সপেরিমেন্টের জন্য আপনি কোন সীমা পর্যন্ত যেতে পারেন? কিছুদিন আগে অ্যান্ড্রিয়াস বল নামক একজন সায়েন্টিস্ট নিজেকে পানির নিচে রাইফেল দিয়ে শ্যুট করেন শুধু এটা প্রমাণ করার জন্য যে পানির মলিকিউল ডেন্সিটির কারণে বুলেট তাকে হিট করতে পারবে না, এবং একদম এমনটাই হয়েছিল। বাট এটা তো ছিল তার কমপ্লিটলি পার্সোনাল এক্সপেরিমেন্ট, যা তিনি অফকোর্স চিন্তা ভাবনা করেই নিয়েছিলেন। বাট আপনি কি জানেন, পৃথিবীতে এরকমও অনেক এক্সপেরিমেন্ট হয় যা ফেল হলে আমরা হারাতে পারি আমাদের এই সুন্দর পৃথিবী আর আমাদের এই জীবজগৎ। বিজ্ঞান নানা বিষয় গবেষণার জন্য এরকম অনেক এক্সপেরিমেন্ট চালায়, যা জেনে আপনি নিজেই বুঝতে পারবেন আমরা প্রতিনিয়ত কতটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। আর শুকরিয়া আদায় করবেন যে কোনো রকমের দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আর আজকে আমরা সেরকমই 5টি এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। পঞ্চম স্থানে রয়েছে সেটি, অর্থাৎ সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। সেটি বেসিক্যালি এক টার্মিনোলজি যা ওই সকল মিশনগুলোকে ডিসক্রাইব করে যেগুলো আমরা ইন্টেলিজেন্ট এলিয়ান লাইফ খোঁজার জন্য নিয়ে থাকি। 1896-এ এক বিখ্যাত বিজ্ঞানী নিকোলাই টেসলা বলেন রেডিও ওয়েভস ব্যবহার করে এলিয়ান লাইফ খোঁজা যেতে পারে। এর কিছুদিন পরই তিনি তার রিসার্চে মার্স থেকে আসা কিছু সিগন্যাল ডিটেক্ট করেন। তাই ইউএস গভর্নমেন্ট 21 টু 23 মার্চকে ন্যাশনাল রেডিও ডে হিসেবে ডিক্লেয়ার করে, এবং ওই দিনগুলোতে মার্স থেকে আসা রেডিও টার্মিনোলজিগুলো শুনতে শুরু করে দেয় বিজ্ঞানীরা। অনেক বিজ্ঞানী মনে করতেন সত্যি যদি কোনো এলিয়ান সিভিলাইজেশন থেকে থাকে তবে এটা তাদের ডিস্টার্ব করে দেওয়ার মতো হয়, আর এতে যদি তারা রেগে যায় এবং আমাদের উপর আক্রমণ করে বসে, আর হতে পারে তারা আমাদের থেকেও বেশি উন্নত এবং কিছু মুহূর্তের মধ্যে আমাদের পৃথিবী ধ্বংস করে দেয়, অথবা আমাদেরকে তাদের গোলাম বা তাদের এক্সপেরিমেন্টের সামগ্রী বানিয়ে নেয়। স্টিফেন হকিংও এমনটা মনে করতেন, কেননা আমাদের এই পৃথিবীতেই যখন কোনো নতুন দুই সভ্যতার সন্ধান পাওয়া যায় আর তাদের টেকনোলজি গ্যাপ অনেক বেশি হলে আধুনিক সভ্যতা দুর্বল সভ্যতার উপর অত্যাচার এবং তাদের শোষণ অবশ্যই করে। চতুর্থ স্থানে রয়েছে দ্য কোলা বোরহোল। 24 মে 1970 সালে কোলা পেনিনজুল এর পেজিং স্কাই অঞ্চলে সোভিয়েত ইউনিট সর্বপ্রথম ভূগর্ভের গবেষণার জন্য 49,000 ফিট গর্তের টার্গেট নিয়ে খনন কাজ শুরু করে। বাট 40,230 ফিট গর্ত খননের পর সে স্থানের তাপমাত্রা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়, যার ফলে প্রজেক্টটির খনন কাজ ইমিডিয়েটলি বন্ধ করে দিতে হয়। অনেক বিজ্ঞানী ধারণা করেছিলেন এর থেকে বেশি গর্ত খনন করলে পৃথিবীতে এক বড় মাত্রার ভূমিকম্প আসতে পারে এবং সেই ভূমিকম্পে বড় মাত্রার ক্ষতি হতে পারে। এর পেছনে কোনো সায়েন্টিফিক এভিডেন্স ছিল না, বাট প্রবাবলি সায়েন্টিস্টরাই ভীত ছিল। তাছাড়া অনেক ধার্মিক লোক এটা মনে করতো যে পৃথিবীর গর্ভে পাতাল, আর সে স্থানে শয়তানদেরকে আটকে রাখা হয়েছে। তারা মনে করতো এর থেকে বেশি গর্ত খনন করলে শয়তানগুলো বাইরে চলে আসবে এবং পৃথিবী ধ্বংস করে দেবে। বাট সেরকম কিছু হয়নি। ইনফ্যাক্ট এই কোলা বোরহোলটি আমাদের বুঝিয়ে দেয় আমরা আমাদের গ্রহ সম্পর্কে কতটা কম জানি। তৃতীয় স্থানে রয়েছে দ্য ট্রিনিটি টেস্ট। 16 জুলাই 1945 সকাল 5:29 নিউ মেক্সিকো এর সকরো থেকে 56 কিলোমিটার দক্ষিণ পূর্বে জর্নারা নামক ডিজার্টে পৃথিবীর প্রথম অ্যাটমিক বম ডিসবোর্ড করা হয়েছিল। প্রজেক্টটি কিছুদিন যাবতই ডিলে করা হয়েছিল, কেননা প্রজেক্টটির মেইন সায়েন্টিস্ট এডওয়ার্ড টেলর, যাকে দ্য ফাদার অফ হাইড্রোজেন বমও বলা হয়, তিনি চিন্তিত ছিলেন এই বম না আবার মানব সভ্যতাকে ডিস্ট্রয় করে দেয়। আর এর কারণ হলো আমাদের বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেন গ্যাস, যা অ্যাটমিক বমের নিউক্লিয়াসের সাথে ফিউজ হয়ে এক চেইন রিয়াকশন দাঁড় করাতে পারত, যার ফলে গোটা জীবজগৎ ধ্বংস হয়ে যেত। বাট তারপরও তিনি না থেমে ইউএস গভর্নমেন্টের অর্ডারে এক্সপেরিমেন্টটি সম্পূর্ণ করেন, আর সৌভাগ্যবশত কোনো রকমের চেইন রিয়াকশন ঘটেনি। বাট তারপরও 20 কিলোটনের বিস্ফোরণ হয়, যার ফলে 2 মিটার গভীর এবং 10 মিটার চওড়া গর্তের তৈরি হয়। আর এর শক ওয়েভস 150 কিলোমিটার পর্যন্ত অনুভব করা গিয়েছিল, এবং এর মাশরুম ক্লাউড প্রায় 12 কিলোমিটার উচ্চতায় পৌঁছায়। ওভারঅল প্রজেক্টটি অতি গোপনীয় ছিল, কেননা ইউএস এরকমই একটি বম জাপানে ডিসপোর্ট করতে চেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আর দ্বিতীয় স্থানে রয়েছে দ্য লার্জ হ্যাড্রন কোলাইডার। দ্য লার্জ হ্যাড্রন কোলাইডার এক পার্টিকেল অ্যাক্সিলারেটর যা ফ্রান্স সুইজারল্যান্ড বর্ডার জেনিভাতে অবস্থিত। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ এটি তৈরি করেছিল দুটি পার্টিকেলকে আলোর গতির 99.99% গতিতে অ্যাক্সিলারেট করে সংঘর্ষ করালে তা থেকে সুপার সিমেট্রিক থিওরি এর লার্জ ফ্যামিলি অফ নিউ পার্টিকেল অনুসন্ধান এবং হিগ বোসনের ধর্ম জানার জন্য। বাট একটি চিন্তার বিষয় ছিল, যদি পার্টিকেল দুটি সেই গতিতে সংঘর্ষ করে একটি শর্ট চার্জ রেডিয়াসে কম্প্রেস হয়ে যায় তাহলে অনেক ছোট মাইক্রোস্কোপিক ব্ল্যাক হোল তৈরি হতো, যা ধীরে ধীরে অন্যান্য পার্টিকেলগুলোকে নিজের দিকে আকর্ষণ করতো এবং বড় হতে থাকতো, এবং একটি সময় এটি আমাদের পৃথিবীকেই নিজের মধ্যে টেনে নিত। বাট সেরকম কিছু ঘটেনি, কেননা হকিং রেডিয়েশন হতে আমরা জানতে পারি যে যত ছোট ব্ল্যাক হোল হবে তা তত তাড়াতাড়ি নিজের শক্তি স্পেসে রেডিয়েট করে দেবে এবং নিজেই ধ্বংস হয়ে যাবে। আর আমাদের লিস্টের প্রথম স্থানটিতে রয়েছে দ্য স্টারফিশ প্রাইম এক্সপেরিমেন্ট। 9 জুলাই 1962 সালে AEC অর্থাৎ অ্যাটমিক এনার্জি কমিশন এবং দ্য ডিফেন্স অ্যাটমিক সাপোর্ট এজেন্সি এর মিলিত প্রচেষ্টায় ইউএস সর্বপ্রথম আউটার স্পেসে হাই অল্টিটিউড নিউক্লিয়ার টেস্ট করে। এটি আউটার স্পেসে এখন পর্যন্ত সর্ববৃহৎ ধ্বংসযোগ্য, আর এই বিস্ফোরণটির ফলে প্রায় 1.4 মেগাটন পরিমাণ TNT উৎপাদন হয়, যা আউটার স্পেসে এক ভয়ঙ্কর পরিণাম নিয়ে আসে। স্টারফিশ প্রাইম আউটার স্পেসে একটি নকল রেডিয়েশন তৈরি করে, যার ফলে তখনই 3টি স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দেয় এবং আরও 2টি স্যাটেলাইট নষ্ট হওয়ার অবস্থায় চলে আসে। এই বিস্ফোরণ এতটা বড় ছিল যে
সমুদ্রের 400 কিলোমিটার নিচে থেকেও দেখা গিয়েছিল এবং প্যাসিফিক ওশানের অনেক অঞ্চল যেমন হাওয়াই, হনুলুলু হতেও এর মাশরুম ক্লাউড দেখা গিয়েছিল। আর এই বিস্ফোরণের কিছুদিনের মধ্যেই সর্বমোট 7টি স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দেয়। অনেক সায়েন্টিস্ট ভীত ছিল যদি কোনোরূপ ভুলের কারণে বমটি আমাদের বায়ুমণ্ডলে বিস্ফোরণ হতো তাহলে অনেক সিরিয়াস কমপ্লিকেশন এসে যেত। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে রেডিয়েশন বেড়ে যেত, যা ধীরে ধীরে গোটা পৃথিবীর বায়ুমণ্ডলে মিশে যেত, যা জীবজগৎকে হুমকির মুখে ফেলে দিত। তাছাড়া এটি আমাদের ওজোন লেয়ারকেও ধ্বংস করে দিত, যা আমাদেরকে সূর্যের আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ ইউভি রে থেকে রক্ষা করে। আর এর ফলে পৃথিবী থেকে জীবজগৎ ধ্বংস হতে খুব একটা বেশি সময় লাগতো না। অ্যান্ড থ্যাঙ্কস টু গড সেরকম কিছু ঘটেনি, বাট আমাদের গ্রহ কিছু বছরের জন্য রেডিয়েশন বেল্ট পেয়ে গিয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and press the bell icon also to get another updates, and thank you for once again. Goodbye.